বেশিরভাগ ইনফ্লুয়েন্সাররা এই ধরনের ভিডিও আপলোড করে না, কারণ এই ধরনের ভিডিও আপলোড করার আসলে কোনো মানে নেই। এটা নিজের পায়ে নিজে কুড়াল দিয়ে কোপ মারার মতো একটা ব্যাপার। কারণ ২ টা কাহিনী ঘটবে যখন আপনি এরকম ভিডিও আপলোড করবেন। ১ম কাহিনী হলো কিছু মানুষ আপনাকে কমেন্টে গালি দিবে। এটা এভয়েড করার কোনো উপায় নেই। দেখেন, আপনি যখনই কোনো ভিডিও আপলোড করেন, যেহেতু ভিডিও অনেক মানুষ দেখে, অনেকেই আপনি ভিডিওতে যা, যা বলছেন তার সাথে একমত হবে না। খুব নরমাল ব্যাপার। কিন্তু বেশিরভাগ সময় যেটা হয়, মানুষ যদিও একমত হয় না, তারপরেও সে কমেন্টে গালি দেয় না। কারণ সে গালি দেওয়ার মতো রাগ হয় নাই। কিন্তু যখন আপনি পলিটিক্স বা রিলিজিয়ন বা কোনো একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু নিয়ে কথা বলবেন, তখন যারা আপনার কমেন্টের সাথে বা আপনার ভিডিওর কথাবার্তার সাথে একমত হবে না, তারা এত রেগে থাকবে যে তারা অবধারিতভাবেই কমেন্টে আপনাকে একটা গালি দিয়ে যাবে। এটা একটা নেগেটিভ আউটকাম। সেকেন্ড নেগেটিভ আউটকাম হলো, আমি দেখছি যে রিসেন্টলি গত ৪-৫ দিনে অনেকেই আমাকে বলছে যে তারা যখনই ইসরায়েল, ফিলিস্তিন এই টাইপ টপিকে কথা বলছে, তখন হয় তাদের অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, তাদের কোনো কিছু পোস্ট করার অ্যাবিলিটি ২৪ ঘন্টা ৪৮ ঘন্টার জন্য চলে যাচ্ছে, বা ওই ভিডিওই গায়েব হয়ে যাচ্ছে। সো আমি যে এই ভিডিও রেকর্ডটা করতেছি, এটা একটা পন্ডশ্রমও হয়ে যেতে পারে ইভেনচুয়ালি। বাট তারপরে আমি ভিডিওটা রেকর্ড করতে বসলাম। নট বিকজ আমি খুব মানে ইসলামিক স্কলার টাইপ কেউ বা আমি ইসলাম নিয়ে কিছু জানি, ওই জন্য না। আমি ব্যবসা নিয়ে অনেক কিছু জানি এবং আমি ব্যবসায়িক বা একটা ক্যারিয়ার বিল্ডিং অ্যাঙ্গেল থেকে পুরো ব্যাপারটা একটু আপনাদের সাথে কিছু কথাবার্তা শেয়ার করার জন্য ভিডিওটা রেকর্ড করছি। দেখেন, ফিলিস্তিনের সাথে যা হচ্ছে এটা যে অমানবিক, এটা যে ভয়াবহ বাজে একটা ব্যাপার, এবং এটা যে হওয়া উচিত না এটা সবাই জানে। এটা বোঝার জন্য খুব জ্ঞানী-গুণী মনীষী হইতে হয় না। আমরা যখন বাচ্চাদের ছবিটা দেখি, আমি গত ঈদের দিন আমি বাচ্চাটার ছবি দেখছিলাম। একটা বাচ্চা, আমি স্ক্রিনে দেখাবো না, আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। একটা বাচ্চা একটা পুতুল ধরে আছে, পিছনে তার পুরা বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে, এবং বাচ্চাটা সম্ভবত ওই পুতুলটাকেই বাচ্চাটা বাঁচাইতে পারছে, আর কিছু বাঁচাইতে পারে নাই। বাবা-মা বেঁচে আছে নাকি নাই জানি না। আ ওই বাচ্চাটা পুতুলটা ধরে আছে এবং ক্যামেরার দিকে তাকিয়ে আছে, ওনার দিকে তাকিয়ে আছে, ক্যামেরাম্যান ছবিটা তুলেছে। এরকম একটা ছবি আমি ঈদের দিন দেখছিলাম, এবং আমি আমার মাকে বলছিলাম যে আমার সো ঈদের দিন আমি আর আমার মা একটা প্রবলেম নিয়ে কথা বলতেছিলাম যে আমার মায়ের Samsung ফোন গরম হয়ে যাচ্ছে ছবি তুলতে গেলে। তো আমি ওইটাই আমার মাকে বলতেছিলাম যে আমাদের আজকের দিনের সবচেয়ে বড় প্রবলেম হলো, আমরা যখন ছবি তুলতে যাচ্ছি আমাদের ফোন দিয়ে, কিছুক্ষণ ছবি তোলার পরে ফোনটা গরম হয়ে যাচ্ছে। আর ওই বাচ্চাটার প্রবলেম হইলো, ওই বাচ্চাটার বাড়িঘর শেষ, বাচ্চাটার বাবা-মা বেঁচে আছে নাকি নাই কেউ জানে না। বাচ্চাটা আর কখনো একটা ভালো জীবন পাবে নাকি এটাও জানে না। বাচ্চাটা যে বেঁচে গেছে এটাই একটা মিরাকল, এবং বাচ্চাটা খালি বাচ্চাটার একটা পুতুল বাঁচাইতে পারছে, আর কিছুই বাঁচাইতে পারে নাই। তো এই ব্যাপারটা যে খারাপ, এটা তো আমরা সবাই জানি। বাট ওইটা নিয়ে আজকে আমি কথা বলব না। আজকে আমি অন্য আরেকটা ব্যাপার নিয়ে কথা বলব। দেখেন, আপনি যদি ১০০০ বছর আগে যান, ১০০০ বছর আগের দুনিয়ার কথা চিন্তা করেন এবং আকাশের দিকে তাকান, যদি আপনি ১০০০ বছর আগে নিজেকে কল্পনা করেন এবং তখন যদি আকাশের দিকে তাকান, আপনি একটা ব্যাপার রিয়ালাইজ করবেন যে আকাশে যত তারা আছে, তার ৩ ভাগের ২ ভাগ তারার কিন্তু অ্যারাবিক নেম। এবং শুধু তারা না, আপনি ১০০০ বছর আগে যেয়ে যদি ইনভেনশনের কথা চিন্তা করেন, সো অ্যালজেব্রা বলেন, অ্যালগরিদম বলেন, বায়োলজির জগতে বিভিন্ন ইনভেনশন বলেন, শুধু যে ইনভেনশনে মুসলিমরা লিড করেছে তা না, এই ইনভেনশনগুলোর নামও ইসলামিক। মানে নামও অ্যারাবিক, ইসলামিক না। যেমন ধরেন অ্যালজেব্রা, এটা একটা আরবি শব্দ, বা অ্যালগরিদম এটা আরেকটা আরবি শব্দ। নিউমেরিক লেটারে অনেক, অনেক আরবি শব্দ আছে। কারণ ওই সময়ে ১০০০-১৫০০ বছর আগে যখন এই ইনভেনশনগুলো হইছে, ইনভেনশনগুলো করেছে এমন মানুষজন যারা ধর্মের দিক থেকে ইসলাম ধর্ম গ্রহণ করা মানুষজন ছিল। এখন তারা ধর্মের দিক থেকে ইসলাম ধর্ম গ্রহণ করা মানুষ ছিল, বাট তারা আকাশ নিয়ে রিসার্চ করেছে, তারা তারা নিয়ে রিসার্চ করেছে, তারা তাদের নরমাল জীবনের অ্যাক্টিভিটি গুলা করেছে, এবং এই কারণেই ইভেনচুয়ালি তারা ওই সময় ইসলামকে একটা বড় রিলিজিয়ন হিসেবে গ্রো করতে পেরেছে, একটা খুব হাইলি রেসপেক্টেড রিলিজিয়ন। এবং তখন পুরো পৃথিবী ইসলামকে সমীহ করেছে, কারণ তারা জ্ঞানে গুণে বিচার বুদ্ধিতে একদম সবার থেকে উপরে ছিল। এখন আজকের দিনের কথা যদি আপনি চিন্তা করেন, দেখেন, আমি একটু মার্কেটিং এর কথায় ফেরত আসি। একটা কোম্পানি আছে, কোম্পানির নাম হলো Fiverr.com। এটা বাংলাদেশের ফ্রিল্যান্সারদের মধ্যে বেশ জনপ্রিয় কোম্পানি, এবং Fiverr.com থেকে অনেক মানুষ অনেক আয় রোজগার করে বাংলাদেশে। বাংলাদেশে যদি আমি বলি ফ্রিল্যান্সারদের জন্য জনপ্রিয় মার্কেট প্লেস গুলা কি, কি? উপরের দিকে হয়তো থাকবে Upwork, তারপরে এই Fiverr.com থাকবে, সেকেন্ডে থাকবে, অথবা অনেকে বলতে পারে থার্ডে থাকবে। এটা একটা ইসরায়েলি কোম্পানি, এবং এই ইসরায়েলি কোম্পানি থেকে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা প্রত্যেক মাসে ধরেন লাখ, লাখ, কোটি, কোটি ডলার আয় করতেছে। তো এখন আপনি কি করবেন? আপনি কি এই ইসরায়েলি কোম্পানি ব্যান করে দিবেন? আপনি কি এই ইসরায়েলি কোম্পানির মানে ব্যান করে দেওয়া মানে তো আসলে নিজেদেরই পায়ে কুড়াল মারা, তাই না? নিজেদের ক্ষতি হবে, নিজেদের আয় রোজগার হবে না। ইসরায়েলের তাতে কোনো লস হবে না। আ ইসরায়েলি ওই কোম্পানির তাতে কোনো লস হবে না। বাকি পৃথিবীর কোনো লস হবে না। লস হবে বগুড়ার সেই মানুষটার যে তার রুটি-রুজি ছিল Fiverr.com। তো আমি এই ব্যাপারগুলো এইজন্য বলছি, তার কারণ আপনি যদি একটু চিন্তা করেন যে ইসরায়েল মিডল ইস্টের ভিতরের একটা দেশ হওয়া সত্ত্বেও
যতগুলা বড় বড় আইটি কোম্পানি আছে সবার ইসরায়েলে অফিস আছে। তা আমি যদি লিস্ট করা শুরু করি, মাইক্রোসফট থেকে শুরু করে আইবিএম বলেন, অ্যাপল বলেন, এইচপি বলেন, আপনি মোটামুটি যত টেক কোম্পানি চিনেন সবার ইসরায়েলে অফিস আছে। এবং ইসরায়েল প্রত্যেক বছর বেস্ট প্লেস টু ওয়ার্ক এই টাইপ র্যাঙ্কিংগুলো যখন হয়, যে কোন কোন দেশ বেস্ট প্লেস টু ওয়ার্ক বা কোন কোম্পানি বেস্ট প্লেস টু ওয়ার্ক, বেস্ট এনভায়রনমেন্ট টু ওয়ার্ক, এই ধরনের র্যাঙ্কিংয়ে ইসরায়েল প্রত্যেক বছর প্রথমে আসে। প্রথমে না আসলেও টপ 4-5টার দিকে থাকে। তো এখন আপনি কি করবেন? এখন কি আপনি মাইক্রোসফট, গুগল এগুলো ইউজ করা বন্ধ করে দিবেন? যেই জায়গায় আপনি এই ভিডিওটা দেখছেন, ফেসবুকের ইনভেস্টরদের মধ্যে, ইনফ্যাক্ট ফেসবুকের না, আপনি যদি ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টমেন্টের হিসাব দেখেন পুরা পৃথিবীর, মানে যারা বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করে, এটার যদি আপনি হিসাব দেখেন, আপনি দেখবেন সবার উপরে আছে আমেরিকা, সেকেন্ডলি সম্ভবত আছে ইসরায়েল, বা ইসরায়েলি বন্ড মানুষজন যারা বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করে। এবং যখনই আপনি কোনো কোম্পানিতে ইনভেস্ট করেন, তখন ওই কোম্পানিতে আপনার একটা পাওয়ার চলে আসে। আমি যদি কোনো একটা কোম্পানিকে টাকা দেই, ওই কোম্পানিতে তো আমার একটা পাওয়ার চলে আসবে, এবং ওই পাওয়ারের বলেই হয়তো, হাইপোথেটিক্যালি স্পিকিং, যে ওই পাওয়ারের বলেই হয়তো তারা বিভিন্ন কন্টেন্ট তাদের যখন পছন্দ হয় না, তারা টেক ডাউন করে ফেলতে পারে। তখন আপনি কি করবেন? আপনি ফেসবুক ব্যান করে দিবেন? আপনি কি ইউটিউব ব্যান করে দিবেন? তাতে তো আসলে আবারও নিজেদেরই ক্ষতি হবে, ইসরায়েলের তো কোনো ক্ষতি হবে না, বা বেসিক্যালি আপনার নিজের ছাড়া আর কারো কোনো ক্ষতি হবে না। তো আসলে মানে সলিউশনটা কি এখানে? দেখেন, আমি যখন ভিডিও আপলোড করি, আমাকে আম আমার ভিডিওর নিচে আপনি দেখবেন বিভিন্ন সময় একটা খুব কমন কমপ্লেইন থাকে মানুষের, যে আপনি ভিডিও আসসালামু আলাইকুম বলে শুরু করেন না কেন? আপনার ভিডিও শুরু করা উচিত আসসালামু আলাইকুম বলে। এখন এটা আপনি কমেন্ট করতে পারেন, কিন্তু আপনার দৌড়টা যদি হয় ওই পর্যন্তই, যে আমি আমি ইসলামের প্রতি আমার অবদান হলো আমি মানুষের ভিডিওর নিচে কমেন্টে যেয়ে তাকে আসসালামু আলাইকুম বলে ভিডিও শুরু করেন না কেন, এটা বলে গালি দিয়ে আসছি। বা আমি বিভিন্ন ভিডিওর নিচে র‍্যান্ডমলি যে একটা আয়াত পোস্ট করে এসেছি কোরআনের, বা আমি বিভিন্ন ভিডিওর নিচে যে র‍্যান্ডমলি ফ্রি প্যালেস্টাইন এই হ্যাশট্যাগটা ব্যবহার করে এসেছি, তাহলে কিন্তু আসলে আপনি না নিজের কোনো উপকার করছেন, না ফিলিস্তিনের কোনো উপকার করছেন, না এই ইসলামিক জগৎটার কোনো উপকার করছেন। কোনো দিক থেকে আপনি কোনো উপকার করতেছেন না। আপনার নিজের মনে হচ্ছে যে আপনি হয়তো অনেক উপকার করতেছেন, কারণ আপনি কিছু একটা করছেন। বলে না যে যদি এখন মুক্তিযুদ্ধ হইতো, তাহলে অনেক মানুষ শুধু হ্যাশট্যাগ দিয়ে আর কিছু করত না। কারণ তাদের হ্যাশট্যাগ দিলেই মনে হয় যে আমরা অনেক কিছু করছি। হ্যাশট্যাগ দেওয়া সহজ একটা কাজ। বাট আসলে কিছুই হচ্ছে না। ইনফ্যাক্ট আপনি এনগেজমেন্ট বাড়াচ্ছেন ওইসব প্ল্যাটফর্মের, Facebook-টেসবুক যাদের বলেন, এগুলা কোনটাই আপনার প্যালেস্টাইনকে সাপোর্ট করা কোম্পানি না। কেউই প্যালেস্টাইনকে সাপোর্ট করতেছে না এরা। সো আমরা যদি ট্রুলি চেঞ্জ হইতে চাই, আপনি যদি ট্রুলি চান আপনার রিলিজিয়ন, আপনার আইডিওলজিকে রিফ্লেক্ট করতে পুরা দুনিয়ায়, তাহলে আপনার জ্ঞানে বিজ্ঞানে উন্নত হইতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। আপনি আ ট্রুলি জগতে যদি চেঞ্জ আনতে চান, আপনার যদি ফেসবুকের মতো একটা বড় কোম্পানি থাকতো, তখন আপনি মানুষকে বলতে পারতেন যে, "ফেসবুক ইসরায়েলকে সাপোর্ট করে, তোমরা ফেসবুক ইউজ কইরো না, তোমরা এই জিনিস ইউজ করো, আমি এই জিনিস বানাইছি।" যদি আপনার ওই জিনিস না থাকে, এবং আপনি যদি ফেসবুকের ভিতরে যাই, ফেসবুকের একটা পোস্টের কমেন্টে ফ্রি প্যালেস্টাইন লিখে হ্যাশট্যাগ দিয়ে আসেন, মানুষ ওটা শুনবে না। মানুষ কিছুদিন শুনবে। ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ আজকের না। এটা আজকে ৮ নাম্বার দিন চলতেছে। আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি, সবাই বলতেছে এবার অনেক বেশি ক্যাজুয়ালিটি হবে। বাট যুদ্ধ তো গত ১০০ বছর ধরে চলতেছে, তাই না? স্পেস নিয়ে, ওদের ল্যান্ড নিয়ে ঝামেলা তো অনেকদিন ধরে চলতেছে। ৫-৬ বছর পরই এরকম ইস্যু হয়। ইসরায়েল প্যালেস্টাইন, হামাস, এই রকেট-টকেট এগুলো কিছুদিন পরই হয়। অনেক হাউকাও হয়। আমরা অনেক সোশ্যাল মিডিয়ায় খুবই কষ্টের ছবি দেখি। তারপর আমরা ভুলে যেয়ে আবার নিজেদের জীবনে ফেরত যাই। আমরা আমাদের নিজেদের সেই ছোট্ট জীবনটায় ফেরত যাই। একটা চাকরি খুঁজবো, একটা চাকরি করব, বা চাকরিও করব না, শুয়ে থাকবো। আমার নিউজ ফিডে একজনের একটা ভিডিও এসেছে আজকে, আমি দেখছিলাম। উনি ব্যাখ্যা করছিল যে গত ৫০-১০০ বছরে আমরা যদি র‍্যাংকিং করার চেষ্টা করি, যে মানে এডুকেটেড মানুষজনদের, যারা জ্ঞানে বিজ্ঞানে দুনিয়ায় অবদান রেখেছে, এরকম মানুষদের যদি আমরা একটা র‍্যাংকিং করার চেষ্টা করি, এবং ওই র‍্যাংকিং এ কলামের পাশে নতুন একটা কলাম বানায়, যদি ওই কলামে আমরা ওদের রিলিজিয়ন পোস্ট করা শুরু করি, যে এই লোক ধরেন জ্ঞানে বিজ্ঞানে ১ নাম্বার, উনার রিলিজিয়ন কি? এরকম যদি গত ১০০ বছরের একটা লিস্ট করি, তাহলে ইসলাম ধর্ম গ্রহণকারী মানুষের সংখ্যা ওই লিস্টে সবচেয়ে কম। আমরা কেন যেন জ্ঞানে বিজ্ঞানে আগাতে পারছি না, এবং যেহেতু আমরা জ্ঞানে বিজ্ঞানে আগাতে পারছি না, এই কারণে আমাদের ইনফ্লুয়েন্সও পুরা দুনিয়ায় কমে যাচ্ছে। আমাদের কথা কেউ শুনবে না। আপনার যদি জ্ঞান বিজ্ঞান না থাকে, আপনি যতই হ্যাশট্যাগ দেন, আপনার অ্যাকচুয়াল পাওয়ার যদি না থাকে, সেই ক্ষেত্রে দুনিয়ায় কোনো চেঞ্জ আসবে না। এবং আপনি যতই বলেন যে, "ভাই ফিলিস্তিন নিয়ে ভিডিও বানান না কেন?" বা "ভাই অমুক জিনিস নিয়ে ভিডিও বানান না কেন?" বা "ভাই আসসালামু আলাইকুম বলে ভিডিও শুরু করেন না কেন?" এগুলো খুব ন্যারো প্রবলেম।
এগুলা করে আসলে তেমন কোনো লাভ হবে না আমাদের বড় প্রবলেমটার কথা যদি আমরা ভাবি। এবং অবস্থা আমরা যা দেখছি, ইসরায়েল বেশ পাওয়ারফুল দেশ। ইসরায়েলের একাডেমিক নলেজ, ইসরায়েল দুনিয়ার সবচেয়ে বেশি এডুকেটেড, ইসরায়েলের জনসংখ্যা সবচেয়ে বেশি এডুকেটেড পুরো দুনিয়ার মধ্যে। সম্ভবত 98% এডুকেটেড বা 99% এডুকেটেড, এবং হায়ার স্টাডিজ যদি আমরা ধরি ব্যাচেলর মাস্টার্স করা মানুষের সংখ্যাও ইসরায়েলে অনেক বেশি। সো এরা তারা গ্রো করতেছে, তাদের ভালো ভালো ব্যাকিংস আছে, তারা বড় বড় অনেকগুলা দেশ তাদেরকে সাপোর্ট করে। এইরকম যদি চলতে থাকে তাহলে দুঃখজনক বা কষ্টদায়ক হলে এটাই সত্য যে আমরা দেখবো আর 10-20 বছর পর ফিলিস্তিন নাই। পুরাটাই, আপনি যদি ম্যাপের দিকে তাকান, অনেকখানি তো দখল করে ফেলছে। যে এতখানি দখল করে ফেলছে ওইটুক দখল করতে পারবে না। যখন ডেসপ্যারিটিটা এত বড়, এক দলের রকেট আছে আরেক দলের পাথর আছে, এরকম যখন ডেসপ্যারিটি, তখন তো মানে ইভেন ব্যাটেল না, এবং ইভেনচুয়ালি ওটাই হবে, ইসরায়েল পুরা ফিলিস্তিন দখল করে ফেলবে হয়তো, এবং আমাদের আপনাদের কিছুই করার থাকবে না। তো কিছু যদি করার থাকাতে চাই আমরা, তাহলে আসলে সলিউশনটা কি? তাহলে সলিউশনটা হলো আমরা এই ধরনের ছোট ছোট কাজগুলা যদি আপনি করতে চাইলে মনের শান্তির জন্য আপনি করতে পারেন। আপনি মানুষকে কমেন্টে গালি দিতে পারেন, আপনার আইডিওলজি প্রচার করার জন্য গালি দিতে পারেন, বা আপনি ফ্রি প্যালেস্টাইন লিখে হ্যাশট্যাগ দিতে পারেন জনমত। যদিও আমার মনে হয় না এতে কোনো লাভ হয়, বাট আপনি চাইলে দিতে পারেন যদি আপনার মেন্টাল পিস আসে, মানসিক শান্তিটাও তো জরুরি। বাট যদি আমরা অ্যাকচুয়ালি চেঞ্জ করতে চাই যে কোনো কিছু, এটা জাস্ট এই যে ইসরায়েল ফিলিস্তিনের হিসাবে আমি বলতেছি না, এটা যে কোনো কিছু দুনিয়ার যে কোনো জায়গায় যদি আপনি অ্যাকচুয়ালি চেঞ্জ আনতে চান, আপনার নিজের আগে একটা ইনফ্লুয়েন্সিয়াল পার্সন হইতে হবে, এবং তারপরে আপনি পারবেন আপনার যে মতামত, আপনার যে আইডিওলজি, সেইটা রিফ্লেক্ট করাইতে মানুষের মধ্যে। আপনার নিজের যদি ওই স্ট্রং প্রেজেন্সটা না থাকে, আপনার নিজের যদি ওই স্ট্রং পাওয়ারটা না থাকে, তাহলে আপনি কখনোই আপনার যে মত, সেই মতটা পুরো দুনিয়ার উপর চাপাই দিতে পারবেন না, এবং সম্ভব না। জানি না, এরকম একটা ভিডিও আমাকে অনেকেই কমেন্ট করেছেন বিভিন্ন জায়গায় যে ইসরায়েল ফিলিস্তিন নিয়ে ভিডিও বানান না কেন, এই টাইপ কমেন্ট। এবং আমার মনে হয় না ভিডিও বানায় আসলে কোনো লাভ আছে, কারণ আমরা জ্ঞানে বিজ্ঞানে আগানোর জন্য তেমন চেষ্টা করি না। জ্ঞানে বিজ্ঞানে আগানোর জন্য কি করতে হবে এই কথাও কেউ বলে না আমাদের। কেউ আগ্রহ, মানে কেউ বলে না যে আসলে আমাদের পড়াশোনা করতে হবে, আমাদের অনেক বিষয় জানতে হবে, আমাদের আগায় যেতে হইলে কি কি করতে হবে, কোম্পানি দাঁড় করাতে হবে, এই করতে হবে করতে হবে, এগুলো কেউ বলে না। যেহেতু বলে না, ওই সাইকেলটার মধ্যে না বলার কারণে আমরা আরো পিছিয়ে যাচ্ছি। আরো পিছিয়ে যাওয়ার কারণে আরো কম মানুষ বলতেছে, আরো কম মানুষ বলার কারণে আরো পিছিয়ে যাচ্ছি, এবং এই সাইকেলটা আমরা রিভার্সে চলতেছি। এবং এই রিভার্সে চলার কারণেই আমরা পুরা দুনিয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। মানুষজন মোটামুটিভাবে আপনি কি বলেন বা আমি কি বলি, বা ইসলামিক কমিউনিটি কি বলে, বা ইসলামিক দেশগুলা কি বলে, তাতে মানুষের তেমন কিছু আসে যায় না। অনেকে হয়তো বলবে যে আসে যায়, আসলে আসে যায় না। ইসরায়েলের যা করার তাই করবে। আমেরিকার যদি ইসরায়েলকে সাপোর্ট দেওয়ার ইচ্ছা থাকে, সাপোর্ট দিবে। উল্টা অনেকে বলতেছে যে এই যে হামাস রকেট নিক্ষেপ করছে ইসরায়েলে, এবং ইসরায়েলের যে ডোম সিস্টেম, ইসরায়েলের যে ডিফেন্স টেকনোলজি, যে আপনারা হয়তো জানেন যে ইসরায়েলে যখন হামাস রকেট নিক্ষেপ করে, তখন ইসরায়েলের একটা অটোমেটেড সিস্টেম আছে যে ডোম ডোম মিসাইল সিস্টেম না কি জানি বলে, ওইটা অটোমেটিক্যালি ওই রকেট যেন মাটিতে পড়তে না পারে, এই জন্য এই পাশ থেকে রকেট পাঠায় ওটাকে আকাশেই ধ্বংস করে দেয়। এবং সবাই বলতেছে যে হামাস যত রকেট পাঠাবে, তত ইসরায়েলের ফ্রি অ্যাডভার্টাইজিং হচ্ছে এই ডোম সিস্টেমটার ব্যাপারে। এবং যখন এই যুদ্ধটা শেষ হয়ে যাবে, এই পর্বের যুদ্ধটা, তখন ইসরায়েল এই যে ডোম মিসাইল ডিফেন্স সিস্টেম, এই ডিফেন্স সিস্টেম পুরা দুনিয়ায় বিক্রি করে আরো বড় লোক হবে। আমি জানি না এইসব প্রবলেম কিভাবে সলভ করা যায়, বাট এই তো, তেমন কিছু আমার জানানোর নেই। এই ভিডিওর থেকে তেমন কিছু শেখারও নেই। আমি আসলে জানি না কিভাবে এই ভিডিও শেষ করতে হবে। ভালো থাকেন সবাই। টাটা।